চ্যাপ্টার ২২২ দ্য ফার্স্ট জব। ডিং ডং কেউ একজন দড়ি ধরে টানছিল। তাতে দরজার ঘণ্টাটা বেজে উঠছিল। সেই ঘণ্টার শব্দটা বেশ বড়, আর ফাঁকা বসার ঘরটার ভেতর বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। ক্লায়েন্ট সোফায় বসে খবরের কাগজ পড়ছিল। সেই কাগজে বিভিন্ন ব্যবসার সুযোগ খুঁজছিল। ঘণ্টার শব্দ শুনে সে উঠে দাঁড়াল। তার পরনে ছিল একটা সাদা শার্ট আর একটা কালো ভেস্ট, তবে কোনো বোটাই ছিল না। ঘরে মানুষ যেরকম আরামদায়ক পোশাক পরে থাকে, এটাও ঠিক সেরকমই ছিল। ডিটেকটিভ হিসেবে আমার জীবনের প্রথম কাজ, কিন্তু কাজের আশায় তো আর সবসময় ঘরে বসে থাকা যায় না। হ্যাঁ, দরজার বাইরে একটা নোটিশ আর একটা ফাউন্টেন পেন ঝুলিয়ে রাখতে হবে, যাতে ক্লায়েন্টরা তাদের পরের বার আসার সময়টা লিখে যেতে পারে। তাহলে আমি আগে থেকেই প্রস্তুতি নিতে পারব। তবে এই পেশায় আমার মতো একজন নতুন আর অপরিচিত ডিটেকটিভের জন্য এটা করা মানে আসলে কোনো পরের বার না থাকা। দীর্ঘশ্বাস ফেলে সে ভাবল, আমাকে প্রতিদিন সকালে কষ্ট করে একটা ডিভিনেশন করতে হবে, যাতে বুঝতে পারি আজ কোনো কাজ পাব কিনা। আর যদি কাজ পাই তাহলে কখন পাব সেটা জেনে সে অনুযায়ী পরিকল্পনা করতে হবে। অবশ্য এমনও হতে পারে যে এর ফলে আমি শক্তিশালী বিয়ন্ডারদের দেওয়া কোনো কাজ হাতছাড়া করে ফেলব। তাতে কি, হয়তো সেটাই আমার জন্য ভালো হবে। সে হেঁটে দরজার কাছে গেল। পিপহোল দিয়ে বাইরে না তাকিয়েই সে বুঝতে পারল বাইরে কারা দাঁড়িয়ে আছে। তার মনের ভেতর বাইরের মানুষদের ছবি ভেসে উঠল। তাদের মধ্যে একজন ছিল এক বয়স্ক মহিলা, যার মাথায় একটা কালো রঙের নরম হ্যাট ছিল। তার পিঠটা একটু বাঁকা ছিল, আর চেহারায় গভীর বলিরেখা ছিল। তার চামড়া কুঁচকানো আর ফ্যাকাশে রঙের ছিল, কিন্তু তার পরনের গাঢ় রঙের পোশাকটা বেশ ফর্মাল আর পরিপাটি ছিল। তার কানের দুপাশের চুল পুরোপুরি সাদা হয়ে গিয়েছিল, কিন্তু তার নীল রঙের চোখ দুটো ছিল বেশ প্রাণবন্ত। সে তার পাশে দাঁড়ানো এক অল্পবয়সী ছেলের দিকে তাকিয়েছিল। সে ইশারা করে ছেলেটিকে আবার দরজার ঘণ্টা বাজাতে বলল। ছেলেটির বয়স ২০-এর কোঠায় হবে। তার চোখ দুটোও বয়স্ক মহিলাটির চোখের মতোই ছিল। বাইরে বেশ শীত পড়ছিল। সেই শীতের মধ্যে সে একটা কালো রঙের ডাবল ব্রেস্টেড কোট, একটা হাফ টপ হ্যাট আর একটা বোটাই পরেছিল। তাকে দেখে মনে হচ্ছিল সে যেন কোনো বড় অনুষ্ঠানে যাচ্ছে, যেন সে কখনোই নিজের পরিপাটি থাকার ব্যাপারে কোনো ছাড় দিতে রাজি নয়। নিজের ক্লাউন ক্ষমতার সাহায্যে ক্লায়েন্ট আগেই সব বুঝতে পেরেছিল, তাই ঘণ্টাটা আবার বাজার আগেই সে হাতল ঘুরিয়ে দরজাটা খুলল। তারপর হাসি মুখে অতিথিদের স্বাগত জানাল। শুভ সকাল, ম্যাডাম, মিস্টার। আজকের দিনটা কি চমৎকার! অন্তত এখন পর্যন্ত তো চমৎকারই বলা যায়, কারণ আমি ইতিমধ্যে ৫ মিনিট ধরে সূর্যের আলো দেখেছি। সে আবহাওয়া নিয়ে একটু বাড়িয়ে কথা বলল। ব্যাকল্যান্ড শহরে ১ শতাব্দীরও বেশি সময় ধরে মানুষ এভাবেই ছোটখাটো কথা বলে আসছে। হ্যাঁ, সূর্যটা সবসময় খুব লাজুক থাকে। কুয়াশা আর কালো মেঘের আড়াল থেকে সে বের হতেই চায় না। বয়স্ক মহিলাটি মাথা নেড়ে তার কথায় সায় দিল। তার পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটি জিজ্ঞেস করল, আপনি কি ডিটেকটিভ শার্লক মরিয়ার্টি? হ্যাঁ, আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? দুঃখিত, আপনারা ভেতরে আসুন। চলুন বসে কথা বলি। ক্লায়েন্ট একটু একপাশে সরে দাঁড়াল। সে অতিথিদের ভেতরে আসার জায়গা করে দিয়ে বসার ঘরের দিকে ইশারা করল। না, তার কোনো দরকার নেই। আমি একদমই সময় নষ্ট করতে চাই না। আমার বেচারা ব্রোডি এখনও আমার জন্য অপেক্ষা করছে। কখন আমি তাকে বাঁচাব? বয়স্ক মহিলাটি বেশ তীক্ষ্ণ গলায় কথাগুলো বলল। তাকে? ক্লায়েন্ট এই গুরুত্বপূর্ণ শব্দটা খেয়াল করল, আর হঠাৎ করেই তার মনে একটা খারাপ ধারণা তৈরি হল। সেই পরিপাটি পোশাক পরা ছেলেটি মাথা নেড়ে বলল, ব্রোডি হল আমার দাদি ম্যাডাম ডরিসের একটা বিড়াল। সে গতকাল রাতে হারিয়ে গেছে। আমি আশা করি আপনি তাকে খুঁজে বের করতে আমাদের সাহায্য করবেন। আমরা এই রাস্তারই শেষ মাথায় থাকি। এই কাজের জন্য আমি আপনাকে ৫ শলি দিতে রাজি আছি। অবশ্য আপনি যদি প্রমাণ করতে পারেন যে এর পেছনে আপনার আরও বেশি সময় আর পরিশ্রম লেগেছে, তাহলে আমি আপনাকে আরও বেশি টাকা দেব। একটা বিড়াল খোঁজা? আপনারা আমাকে এই কাজটা দিচ্ছেন কারণ আমরা একই রাস্তায় থাকি, আর এতে আপনাদের সুবিধা হবে। ক্লায়েন্টের মনে হল ডিটেকটিভ হিসেবে সে যেরকম জীবনের স্বপ্ন দেখেছিল, এটা মোটেই সেরকম নয়। এতে আমাকে একদম একটা ভাঁড়ের মতো দেখাচ্ছে। যাই হোক, জীবনের প্রথম কাজ তো আর ফিরিয়ে দেওয়া যায় না। এটা একজন সিয়ারের দৃষ্টিভঙ্গি। সে কয়েক সেকেন্ড চিন্তা করল, তারপর জিজ্ঞেস করল, আপনি কি বিড়ালটার সম্পর্কে একটু বিস্তারিত বলবেন? ছেলেটি মুখ খোলার আগেই দাদি ডরিস কথা বলে উঠল। ব্রোডি একটা খুব মিষ্টি আর ছটফটে কালো বিড়াল। সে খুব স্বাস্থ্যবান। তার চোখ দুটো খুব সুন্দর সবুজ রঙের, আর সে সেদ্ধ করা মুরগির বুকের মাংস খেতে খুব ভালোবাসে। গডেস, গতকাল রাতে সে এভাবেই হঠাৎ করে কোথায় যেন ছুটে পালাল। না, সে নিশ্চয়ই হারিয়ে গেছে। আমি তার বাটিতে অনেক মুরগির বুকের মাংস রেখে দিয়েছি, কিন্তু সে একবার ফিরে এসে সেটা দেখারও কোনো নাম করছে না। ক্লায়েন্ট একটু হাসল। সে বলল, আমি আপনার এই বর্ণনায় খুবই খুশি হয়েছি মিস ডরিস। আমি আপনাদের এই কাজটা করতে রাজি আছি। ঠিক আছে, চলুন এখন আপনাদের বাসায় যাওয়া যাক। আমাকে কিছু সূত্র আর চিহ্ন খুঁজে বের করতে হবে। আপনাদের এটা বুঝতে হবে যে
আমার সব কাজের ভিত্তি হল ছোটখাটো খুঁটিনাটি বিষয়। মিস ডরিস তার নাতির সাথে কোনো কথা না বলেই মাথা নাড়ল। সে বলল, আমার জীবনে দেখা সবচেয়ে চটপটে ডিটেকটিভ হলেন আপনি। তাহলে কথা পাকাপাকি হয়ে গেল। ক্লাইন তার কোট আর হ্যাটটা পরে নিল। তারপর নিজের হাতের ছড়িটা তুলে নিয়ে ম্যাডাম ডরিস আর তার নাতির পিছু পিছু রাস্তায় বেরিয়ে এল। টিঙ্গেন শহরের মতো নয়, ব্যাকল্যান্ডের অনেক জায়গার রাস্তায় নতুন করে সিমেন্ট বা পিচ দিয়ে বানানো হয়েছে। তাই প্রচণ্ড বৃষ্টির সময়ও রাস্তাগুলোতে খুব একটা কাদা হয় না। বয়স্ক মহিলাটি যখন পথ দেখিয়ে সামনে এগোচ্ছিল, তখন তার নাতি ক্লাইনের কাছে এল। সে নিচু গলায় বলল, আমি আশা করি আপনি ব্রোডিকে খুঁজে বের করার জন্য আপনার সেরাটা দিয়ে চেষ্টা করবেন। আমার দাদা আর বাবা মা মারা যাওয়ার পর থেকে ব্রোডি আমার দাদির বেঁচে থাকার অন্যতম প্রধান সম্বল। ব্রোডি হারিয়ে যাওয়ার পর থেকে আমার দাদির মানসিক অবস্থা একটু খারাপ হয়ে গেছে। অবস্থা এতটাই খারাপ যে সে এখন নানা রকম অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছে। সে আমাকে বারবার বলছে যে সে নাকি শুনতে পাচ্ছে বেচারা ব্রোডি খুব করুণ সুরে ডাকছে। ক্লাইন সাথে সাথে মাথা নেড়ে বলল, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। যাই হোক, আমি কিন্তু এখনও আপনার নামটা জানতে পারিনি। ইউর্গেন কুপার। আমি একজন সিনিয়র সলিসিটর। ছেলেটি জবাব দিল। খুব জলদি তারা 58 নম্বর মিন্স্ক স্ট্রিটে পৌঁছে গেল। তারপর তারা সেই অন্ধকার বাড়িটার ভেতর ঢুকল। এটা হলো ব্রোডির বাটি। এটা তার সবচেয়ে প্রিয় বাক্স। সে সবসময় এখানেই ঘুমায়। ডরিসের বলিরেখা পড়া মুখটা তখন দুশ্চিন্তা আর আশায় ভরেছিল। ক্লাইন হাঁটু গেড়ে বসে পড়ল। সে সেই বাক্সটার ভেতর কালো বিড়ালের কয়েকটা লোম খুঁজে পেল। সে সোজা হয়ে দাঁড়াল। যে হাতে সে বিড়ালের লোমগুলো ধরেছিল, সেই হাত দিয়েই তার রূপোর কাজ করা ছড়িটা চেপে ধরল। ক্লাইনের দৃষ্টি গভীর হয়ে গেল। সে চারপাশটা খুব মনোযোগ দিয়ে দেখার ভান করল, আর মনে মনে একটা ডিভিনেশন মন্ত্র আওড়াল। তার হাতটা খুব গোপনে ছড়ির মাথা থেকে একটু পিছলে গেল, কিন্তু সে সেটাকে পুরোপুরি ছেড়ে দিল না। সে এমনভাবে ছড়িটা ধরল যাতে ইউর্গেন বা ডরিস বুঝতে না পারে যে ছড়িটা আসলে নিজে নিজেই দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরেই কালো রঙের সেই রূপোর কাজ করা ছড়িটা একপাশে হেলে পড়ল। সেটা খুব ধীরে ধীরে আর খুব সামান্য নড়াচড়া করে নিচে পড়ে গেল। ক্লাইন আবার ছড়িটা চেপে ধরল। সে সেই দিকে তাকিয়ে 10 সেকেন্ডেরও বেশি সময় ধরে সেটাকে পর্যবেক্ষণ করল। তারপর সে লম্বা পা ফেলে একটা পুরনো আলমারির দিকে এগিয়ে গেল। ব্রোডির পালিয়ে যাওয়ার কোনো চিহ্ন কি পেলেন? ইউর্গেন চিন্তিত গলায় জিজ্ঞেস করল। বয়স্ক মহিলা ডরিসও একটা উত্তরের অপেক্ষায় দাঁড়িয়েছিল। ক্লাইন কোনো উত্তর দিল না। সে হাঁটু গেড়ে বসে আলমারির নিচের দিকের একটা দরজা টেনে খুলল। ম্যাও। একটা কালো বিড়াল লেজ উঁচু করে ভেতর থেকে ছুটে বেরিয়ে এল। তারপর সে সোজা তার বাটির দিকে দৌড় লাগাল। ব্রোডি, তুমি কখন আলমারির ভেতর ঢুকলে? তুমি ওখানে কিভাবে আটকা পড়লে? মিস ডরিস অবাক আর বিভ্রান্ত হয়ে চিৎকার করে উঠল। ইউর্গেন অবাক হয়ে মাথা ঘুরিয়ে ক্লাইনের দিকে তাকাল। আপনি কিভাবে বুঝলেন যে সে আলমারির ভেতরেই ছিল? ক্লাইন হাসল। তারপর সে একটু গম্ভীর গলায় জবাব দিল, অনুমান, আমার বন্ধু। মিস ডরিস আর ইউর্গেনের কাছ থেকে 5 সলি পারিশ্রমিক আর তাদের বন্ধুত্ব পাওয়ার পর ক্লাইন সেখান থেকে বেরিয়ে এল। সেই মেঘলা আর মন খারাপ করা আবহাওয়ার মধ্যেই সে 15 নম্বর মিন্স্ক স্ট্রিটে ফিরে চলল। নিজের বাড়ির কাছাকাছি পৌঁছানোর আগেই সে দেখতে পেল তার দরজার সামনে কেউ একজন পায়চারি করছে। আরও কোনো নতুন কাজ নাকি? ক্লাইন তাকিয়ে দেখল সেখানে 15-16 বছরের একটা ছেলে দাঁড়িয়ে আছে। তার পরনে একটা পুরনো কোট আর মাথায় একটা গোল হ্যাট, যা তার বয়সের সাথে একেবারেই মানানসই ছিল না। এই ছেলেটা ক্লাইন সাথে সাথেই তাকে চিনে ফেলল। ব্যাকল্যান্ডে আসার দিন স্টিম ট্রেনে এই ছেলেটার সাথেই তার দেখা হয়েছিল। সেদিন কেউ একজন ছেলেটার পিছু নিয়েছিল, কিন্তু সেই সময় ছেলেটার পরিপক্কতা আর শান্ত স্বভাব ক্লাইনের মনে বেশ গভীর ছাপ ফেলেছিল। সে আমাকে দিয়ে কি কাজ করাতে চাইতে পারে? এই কথা ভাবতে ভাবতে ক্লাইন তার দিকে এগিয়ে গেল আর হাসল। শুনুন, আপনি কি আমাকে খুঁজছেন? কিশোর ছেলেটা চমকে উঠে দ্রুত পেছনে ঘুরল। তার উজ্জ্বল লাল চোখগুলোতে তখন স্পষ্ট ভয়ের ছাপ ফুটে উঠেছিল, যা সে কোনোভাবেই লুকাতে পারছিল না। সে নিজেকে একটু সামলে নিল। তারপর বেশ ইতস্তত করে জিজ্ঞেস করল, আপনি কি ডিটেকটিভ শার্লক মরিয়ার্টি? ক্লাইন চারপাশটা একবার দেখে নিয়ে বলল, চলুন ভেতরে গিয়ে কথা বলি। ঠিক আছে। কিশোর ছেলেটা কোনো আপত্তি করল না। ভেতরে গিয়ে ক্লাইন তার কোটটা খুলল না, তবে সে তার হ্যাটটা খুলে রাখল আর ছড়িটা একপাশে সরিয়ে রাখল। সে কিশোর ছেলেটাকে বসার জায়গায় নিয়ে গেল। লম্বা সোফাটার দিকে ইশারা করে সে বলল, দয়া করে বসুন। আমি আপনাকে কি নামে ডাকতে পারি? আর আমার জন্য আপনার কাছে কি কাজ আছে? আপনি আমাকে ইয়ান বলে ডাকতে পারেন। কিশোর ছেলেটা চারপাশটা একবার ভালো করে দেখে নিয়ে কয়েক সেকেন্ড চুপ করে থাকল। এর আগে আমি আরেকজন ডিটেকটিভের হয়ে কাজ করতাম। তার নাম মিস্টার জোরিয়েল ভিক্টরলি। তিনি আমাকে বিভিন্ন খবর আর তথ্য জোগাড় করতে সাহায্য করতেন। ক্লাইন বসল। সে নিজের 2 হাত একসাথে জড়ো করে বলল, আপনার এই কাজের সাথে কি আপনার আগের নিয়োগকর্তার কোনো সম্পর্ক আছে?
ইয়ান খুব গম্ভীরভাবে মাথা নাড়ল। কয়েকদিন আগে আমি হঠাৎ করেই বুঝতে পারি যে কেউ একজন আমার পিছু নিয়েছে, আর তার উদ্দেশ্য মোটেও ভালো ছিল না। তাই আমি তাদের চোখে ধুলো দিয়ে পালানোর একটা উপায় বের করেছিলাম। আমার মনে হয় আপনি নিজেই সেই দৃশ্যটা দেখেছিলেন, মিস্টার মরিয়ার্টি। আপনাকে দেখামাত্রই আমি চিনে ফেলেছি যে আপনিই সেই লোক যে সেদিন মেট্রো ট্রেনে আমাকে খুব মনোযোগ দিয়ে দেখছিল। এর পর্যবেক্ষণ করার ক্ষমতা তো একজন স্পেকটেটরের চেয়ে কোনো অংশে কম নয়। এমন কি হতে পারে যে সে জন্ম থেকেই কোনো বিশেষ ক্ষমতা নিয়ে জন্মেছে? নাকি সে একজন বিয়ন্ডার? ক্লাইন তার স্পিরিট ভিশন চালু করে ইয়ানের দিকে তাকাল, কিন্তু সে সেখানে অদ্ভুত বা অস্বাভাবিক কিছুই দেখতে পেল না। সে মাথা নেড়ে খুব শান্ত গলায় জবাব দিল, আপনার সেই দিনের কাজকারবার আমার মনে বেশ দাগ কেটেছিল। ইয়ান এই বিষয়টা নিয়ে আর কথা না বাড়িয়ে বলে চলল, আমার সন্দেহ হচ্ছে যে আমার সাথে যা ঘটেছে তার পেছনে নিশ্চয়ই মিস্টার জোরিয়েলের কোনো হাত আছে। তাই আমি তার সাথে দেখা করার জন্য তার বাসায় গিয়েছিলাম। আমি দেখেছিলাম যে জায়গাটা বাইরে থেকে একদম স্বাভাবিকই মনে হচ্ছিল, কিন্তু সেখানে এমন অনেক ছোট ছোট ইঙ্গিত ছিল যা প্রমাণ করে যে কেউ একজন সেখানে গোপনে ঢুকেছিল আর ভেতরের সব ছোটখাটো ফাঁদগুলো চালু করে দিয়েছিল। সেই দিনের পর থেকে আমি মিস্টার জোরিয়েলকে আর দেখিনি। আমার সন্দেহ হচ্ছে যে তার সাথে নিশ্চয়ই খারাপ কিছু ঘটেছে। আমি পুলিশকে খবর দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু পুলিশকে জানানোর জন্য একজন মানুষের যতদিন নিখোঁজ থাকা দরকার তার নিখোঁজ হওয়ার সময় এখনও ততদিন পার হয়নি। আমি আমার পরিচিত অন্যান্য ডিটেকটিভদের কাছ থেকেও সাহায্য নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তারা সবাই আমাকে ফিরিয়ে দিয়েছে। তাদের যুক্তি হল তারা নাকি মাত্র কয়েকদিন আগেই এক ডিটেকটিভের পার্টিতে মিস্টার জোরিয়েলের সাথে দেখা করেছে। এই কথাটা আমাকে খুব অবাক করেছিল, কারণ মিস্টার জোরিয়েল আর আমি আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে আমরা কিভাবে একে অপরের সাথে যোগাযোগ করব। কিন্তু সেই উপায়ে যোগাযোগ করার পরও আমি তার কাছ থেকে কোনো সাড়া পাইনি। তবুও আমি নিজের যুক্তিতেই অটল ছিলাম। আমি এমন একজন ডিটেকটিভের সাহায্য নেওয়ার কথা ভেবেছিলাম যাকে মিস্টার জোরিয়েল চেনেন না, আর এর মানে হল সেই ডিটেকটিভকে আমিও চিনব না। আমি বুঝতে পারছিলাম না যে আমি কার কাছে যাব বা কাকে খুঁজব। তাই আমি শুধু খবরের কাগজগুলো ঘেঁটে খুঁজতে শুরু করলাম, আর শেষমেশ আমি আপনাকে খুঁজে পেয়েছি, মিস্টার শার্লক মরিয়ার্টি।